গল্পটি হলো বস্তির লোক আর ট্রাক ড্রাইভার একসাথে। গল্পটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। আমাদের পরিবারের 3জন সদস্য, আমি, আমার ভাই আর বাবা। আমার নাম ঋতু। এবার আসি মূল ঘটনায়। আমি দেখতে অনেক সুন্দর না হলেও আমার শারীরিক গঠন ছাঁচে গড়া। আমি আর ভাই কিছুদিনের জন্য মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম। বাবার কাজ ছিল বলে যেতে পারে নাই মামা বাড়িতে। ভাই আমাকে একবারও পারে নাই, কারণ তখন আমার নানা আর মামা। সেই ঘটনা অন্য কোনোদিন বলবো। মামা বাড়িতে 1 সপ্তাহ থাকলাম। দিনটি ছিল শুক্রবার। আমাকে ভালোবাসি বলতে বলতে ভাই আমরা মামা বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিই। তখন বাজে রাত 1টা। অর্ধেক পথ আসার পর আমাদের বাস নষ্ট হয়ে যায়। আমি কিরে, বাস ঠিক হতে কত সময় লাগবে? ভাই প্রায় 3 ঘন্টার মতো। আমি চল সামনে হেঁটে দেখি কোনো গাড়ি পাই কিনা। ভাই আচ্ছা। প্রায় 4-5 মিনিট হাঁটার পরও কোনো গাড়ি পেলাম না। ভাই 2 দিন আমাকে নাই, তাই খালি রাস্তা দেখে তার মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। রাত 2টা বাজে, তখন রাস্তায় একদমই মানুষ ছিল না। ভাই আপু আমার সাথে একটু আয় তো। আমি কোথায়? ভাই আয় বলতেছি। ভাই আমাকে নিয়ে একটা গাছের পিছনে এলো। ভাই আপু বস এখানে। আমি কিছু না বলে বসে পড়লাম। আমি সেখানে কেউ দেখে ফেললে? ভাই আরে এত রাতে এখানে কেউ আসবে না। তারপর আমি আর কিছু না বলে ভাইয়ের আমি কি এখানে না, আমি পারবো না। ভাই আরে এখানে না, ওই দেখ সামনে একটা বস্তি, ওখানে চলামি। কিন্তু ভাই এখন রাত 2টা বাজে, কেউ দেখবে না, সবাই ঘুমাচ্ছে। হাঁটতে হাঁটতে টিনের বেড়ার পেছনে পৌঁছে গেলাম। বেশ বর্ষ এলাকা, লম্বা টিনের বেড়ায় ঢাকা। জায়গায় ঝোপ ঝাড়ে খুপড়ির মতো। খুপড়ির সামনে পর্দা দেয়া, কোনো দরজা নাই। আশেপাশের কয়েকটি খুপড়ি থেকে খসখস শব্দ হচ্ছে। একটি খুপড়ির দিকে এগিয়ে গেলাম আমি আর ভাই। তারপর আমি আর ভাই একটি ইটের ঘরের পিছনে গেলাম। জায়গাটা নিরিবিলি ছিল। তারপর ভাই আমার তারপরই ঘটল সেই খারাপ ঘটনা। আমি আর ভাই যখন কাপড় ঠিক করছিলাম, তখন একটা লোক এসে আমাদের দেখে ফেলে। লোকটিস কি করছেন এসব আপনার এখানে? ভাই আমাদের ভুল হয়েছে, প্লিজ কাউকে বলবেন না। লোকটিসকে হয় এই মেয়ে আপনার ভাই? ভয়ে বোন। আমি আর কিছু বললাম না। লোকটি আমি কাউকে কিছু কমু না, কিন্তু আমার একটা শর্ত আছে। ভাই কি শর্ত? ভাই বুঝতে পারলো এখন আর কিছু করার নেই, তাই ভাই আমাকে জিজ্ঞেস করল আমি রাজি কিনা। আমি এখন আর কি করব, কথা না মেনে উপায় নেই। লোকটা দেখতে একদম কুচকুচে কালো বয়স। ভাই এখান থেকে একটু দূরে চলে গেল এবং কেউ আসছে কিনা তা দেখতে লাগলো। সামনে নিয়ে এলো। আপনার ওখান থেকে গন্ধ বের হচ্ছে। আমি নিরুপায় হয়ে ভাই এবার আমাদের যেতে দিন প্লিজ, আপনি যা বলেছেন আমরা তাই করেছি। লোকটা এতে পারেন, কিন্তু এখন কোনো গাড়ি বা বাস পাইবেন না। ভাই তাহলে লোকটা আমার বাসা এই সামনের বস্তিতে, চাইলে আমার বাসায় থাকতে পারেন। ভাই ভেবে দেখলো লোকটা ঠিক বলছে, এত রাতে যাওয়াটা ঠিক হবে না। আমি রাজি ছিলাম না, কিন্তু অনেক বুঝানোর পর রাজি হলাম। ভাই ঠিক আছে ভাই চলেন। আমি আর ভাই লোকটার পিছন চলতে লাগলাম। আমি জানতাম লোকটা কেন আমাদের তার নিজের বাসায় নিয়ে গেল। সে আবার আমাকে কিছু সময় চলার পর সে একটা বস্তি ঘরের সামনে এসে থামলো। ছোট একটা টিনের ঘর, আশেপাশে কোনো ঘর নেই। ঘরের পিছনে বাথরুম। লোকটা আমাদের ভেতর নিয়ে গেল। ঘরের ভিতরে বেশি জিনিস নেই, শুধুমাত্র একটা চাটি ঘুমানোর জন্য আর টুকটাক কিছু জিনিস। লোকটার পিছনে বাথরুম আছে। হাত মুখ ধুয়ে নেন। আমি আর ভাই হাত মুখ ধুয়ে নিচে শুয়ে পড়লাম। যেহেতু রুম একটাই, তাই 3 জনে এক জায়গায় শুতে হলো। ভাই যেহেতু ক্লান্ত ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই চোখ লেগে গেল তার। হঠাৎ রাতে কথার আওয়াজে ভাইয়ের ঘুম ভেঙে গেল। লোকটা আপনার নামটাই জানা হয় নাই। নাম কি? আপনার নাম কি? আমি শ্রীতু। লোকটা আমার নাম আব্দুল আর আমার বউয়ের নাম রোজিনা। আমিস। কিন্তু এখানে লোকটা এখানে না হলে পিছনে চলেন। তারপর আমি আর লোকটা উঠে ঘরের পিছনে চলে গেলাম। ভাইও লুকিয়ে আমাদের পিছনে এলো। ঘরের পিছনে ছিল জায়গাটা বেশ বড়। এই ছিল সাথে একটা খোলামেলা বাথরুম ও ছিল। আমি হয়েছে লোকটা জি আমিস। বাথরুম কোথায়? লোকটা এই তো, এই দেখেন। লোকটা হাত দিয়ে আমাকে বাথরুম দেখিয়ে দিল। তারপর আমি সবকিছু ঠিকঠাক করে বাথরুমে যেতে লাগলাম। লোকটাও আমার পিছনে যেতে লাগলো। আমি গিয়ে বাথরুমে ঢুকলাম, লোকটাও আমার সাথে গিয়ে বাথরুমে ঢুকলো। আমি চোখে মুখে একটু জল দিলাম। যেই আমি গুড়টা ধুতে যাব, সে সময় লোকটা আমাকে থামিয়ে দিল। লোকটা দাঁড়ান, এখন ধুয়েন না। আমি কেন? লোকটার গায়ে শুধু একটা শার্ট ছিল। আমি বাবা আমি আর পারবো না, আমি অনেক ক্লান্ত, কাল সকালে দিমুনে। আমি কিছুতেই রাজি হলাম না। লোকটা আমাকে অনেক বুঝনোর পর আমি রাজি হলাম। আমি কিন্তু এটাই শেষবার। লোকটা ঠিক আছে। তারপর আমি আর লোকটা ফ্রেশ হয়
এসে ঘুমিয়ে পড়লাম আর ভাই আমাদের আগে এসে শুয়ে পড়ল। তারপর সকালে আমি আর ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 1 ঘন্টা হাঁটার পরও কোনো গাড়ি পেলাম না। আসলে জায়গাটা অনেক নিরিবিলি ছিল। হাঁটার সময় মাত্র 3-4 মানুষকেই দেখতে পেলাম। আমি স্কিরে কোনো গাড়ি তো নেই আর হেঁটেও যাওয়া যাবে না ভাই। হ্যাঁ তাই তো দেখছি, এখন কি করা যায়? আমিস ওই দেখ একটা ট্রাক আসছে, দেখ কিছু করা যায় কিনা। ভাই আমার কথাম তো ট্রাক থেকে হাত দেখিয়ে লিফট চাইলো। ট্রাকটা আমাদের দেখে চলে গেল, তারপর একটু দূর গিয়ে থামলো। তারপর ভাই ট্রাক চালকের কাছে গেল। ট্রাক ড্রাইভারের বয়স 60 হবে দেখতে, একটু চিকেন ছিল। ভাই আমাদের একটু নীলপুর পৌঁছে দিবেন? ট্রাক ড্রাইভার পিছনে তাকিয়ে আমাকে দেখে বলল, উনি কে? ভাই আমার বোন। ট্রাক ড্রাইভার, আমি উনার সাথে কথা বলবো। ভাই বুঝতে পারলো না লোকটা এমন কেন। বল ভাই আমার কাছে এসে বলল, ও আপু লোকটা তোর সাথে কথা বলবে। আমি আমার সাথে? ভাই হুম। তারপর আমি লোকটার কাছে গেলাম। আমি লোকটার সাথে কিছু সময় কথা বলে ফিরে আসলাম। ভাই কি আপু লোকটা রাজি? আমি খুন রাজি। তারপর আমি আর ভাই ট্রাকে উঠে পড়লাম। ট্রাক ড্রাইভারটা আমাদের নিয়ে জঙ্গলে গেল, আরেকটি নিরিবিলি জায়গায় থামলো। ভাই বুঝতে পারলো না লোকটা এখানে কেন গাড়ি থামালো। ড্রাইভার আহেন আমার সাথে, আমি আসতেছি। ড্রাইভারটা ট্রাকের পিছনে গিয়ে বসলো। ভাই আপু লোকটা কোথায় যাওয়ার কথা বলছে? আমি লোকটা আমাকে বিনিময়ে আমাদের বাসায় পৌঁছে দিবে। তুই বস, আমি আসছি। ভাই এতক্ষণে বুঝলো লোকটা আমার সাথে কি কথা বলছে। ভাই হায় রে আমার সরল বোন, তোর সরলতার সুযোগ নিয়ে সবাই তোকে ট্রাকে পিছনে দেখার জন্য। ছোট্ট একটা দরজা ছিল ভাই, দরজা দিয়ে আমাদের দেখতে লাগলো। আমি গিয়ে ট্রাকের পিছনে উঠে বসলাম। ড্রাইভার নামাকি আন্নের? আমি ঋতু চাচা ড্রাইভার। ঋতু আমি ড্রাইভারের কথা মতো একপাশে পাশে চিত হয়ে শুয়ে পড়লাম। আমি কোনো কথা না বলে চোখ বন্ধ। লোকটা আমার বুক থাকলো কিছু সময়। আমি চাচা এখন আমাদের বাসায় পৌঁছে দেন। ড্রাইভার হোমা চিন্তা কইরো না, আমি এখনই তোমাদের পৌঁছে দিচ্ছি। তারপর ড্রাইভারটা আমাদের নিয়ে রওনা দিল এবং 2 ঘন্টা পর আমাদের বাসায় পৌঁছে দিল। সমাপ্ত আজ। আমি আমার স্বামী রাশেদকে কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার সময় দেখে ফেলেছি। শেষ রাতে কেন জানি ঘুম ভেঙে গিয়েছিল, দেখি পাশে রাশেদ নেই। ডাইনিং রুমে যেয়ে পানি খেলাম। কাজের মেয়েটা ডাইনিং আর রান্নাঘরের মাঝে ছোট একটা স্টোর রুমে থাকে। ওই রুমে লাইট জ্বালানো দেখে কৌতূহল বসতে উকি মেরেছিলাম। দেখি রাশেদ মেয়েটার উপর চেপে বসে আছে। বেচারা এতই ব্যস্ত ছিল যে আমার ডাইনিং রুমে লাইট জ্বালানো, পানি ঢালা কিছুরই শব্দ পায়নি। ওকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ বিছানায় এসে শুয়েছি। কাজ শেষ করে রাশেদ ও এসে শুয়েছে বিছানায় ফজরের আয়ানের সময়। আর থাকতে না পেরে উঠে দ্রুত ওয়াশরুমে গেলাম। হরহর করে বমি করে বেসিন ভর্তি করলাম। তারপর চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে পরোটার জন্য ময়দা ছিনতে বসলাম। আমি সকালে ঘুম থেকে উঠে রাশের চানাস্তা খেয়ে সুন্দরভাবে বের হয়ে গেলামই কি করব কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করত আমি জানি না, হয়তো সবকিছু ছেড়ে ছুটে চলে যেত। কিন্তু আমি কার কাছে যাব? আমার তো কেউ নেই তেমন। মাকে হারিয়েছি জন্মের পরই আর বাবাকে 5 বছর বয়সে মামার বাড়িতে বড় হয়েছি আমি। তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে। রাশেদরা অনেক বড় লোক, 2 ভাই। ওরা বনানীতে ওদের নিজেদের ফ্ল্যাট, ইম্পোর্ট এক্সপোর্টের ফ্যামিলি বিজনেস ওদের। আমার শ্বশুর শাশুড়ি 2 জনেই ইউকে থাকেন। রাশেদের বড় ভাই ভাবিসহ ওনারা সবাই ওখানেই সেট। রেস্টুরেন্টের বড় ব্যবসা ওইখানে। বাংলাদেশের ব্যবসাটা রাশেদি দেখে। আমার শ্বশুর শাশুড়ি অনেক কম আসেন দেশে। শেষবার এসেছিলেন আমার আর রাশেদের বিয়ের সময় বছর 2 আগে। আর রাশেদের ভাই ভাবি তো আসেনি না, বলতে গেলে ওনাদের সামনাসামনি দেখি নাই কোনোদিন। ভিডিও কলে কথা বলেছি শুধু। আমি রাশেদের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী বিয়ের 3 মাসের মাথায় চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজেরা পছন্দ করে বউ বানান। বিয়ের সময় বুঝিনি আমার মতো সাধারণ অনাথ কম লেখাপড়া জানা একটা মেয়েকে বউ বানাতে এত আগ্রহ কেন তাদের। এখন বুঝি যাতে আমি তাদের লম্পট ছেলের সব কুকীর্তি মুখ বুঝে সহযোগ করি। ছেলের প্রথম বউয়ের মতো সংসারের মুখে লাথি মেরে চলে যেতে না পারি, সেই জন্য আমাকে বউ বানানো। রাশেদের চরিত্র যে খারাপ সেটা বিয়ের কিছুদিন পর থেকেই বুঝতে পারি। রাশেদ মাঝে মাঝে ঢাকার বাইরে যেত ব্যবসার কাজ বলে। অচেনা নম্বর থেকে আমার কাছে ফোন আসতো। রাশেদ নাকি ওর সুন্দরী পিয়েকে নিয়ে রিসোর্টে গেছে। রাশেদের কোনো শত্রু হয়তো আমাকে জানিয়ে দিত। রাশেদ বাসায় আসলে ওকে জিজ্ঞেস করলে অস্বীকার করত, চেঁচামেচি করত অনেক, বলতো আমি ছোট ফ্যামিলির
মনটাও ছোট, তাই সন্দেহ করি রাশেদের প্যান্ট কাচতে যেয়ে রিসোর্টের মেমো পেয়েছি একবার, কিন্তু সবই মুখ বুঝে সহ্য করেছি। আমার যে কিছুই করার নাই। বিয়ের পর কিছুদিন রাশেদ আমাকে অনেক আদর করত, অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো, বেড়াতে নিয়ে যেত, মাঝে মাঝে আসলে নতুন একটা মেয়ের শরীর আবিষ্কারের নেশা কাজ করছিল, তখন নেশাটা কেটে যেতেই সব শেষ, আবার অন্য মেয়ের শরীর খোঁজার পালা। লাভের মধ্যে রাফিয়া চলে আসলো আমার পেটে, 2 বছরের। স্যার, আমার মেয়ের বয়স 1, এতদিনও তো তাও কিছু চোখে দেখিনি, কিন্তু কালকের ঘটনাটা সবসময় চোখের উপর ভাসছে, গা গুলিয়ে যাচ্ছে, শুধু বমি উঠে আসছে পেট থেকে, এতটা নিচে নামতে পারে রাশেদ কেন জানি বিশ্বাস হচ্ছে না। দুপুরে ভাত খাবার পরে রাফিয়া ঘুমিয়ে গেলে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি করতে পারি আমি। মামামামিকে সবকিছু জানানো, কিন্তু কোনো লাভ নেই। এর আগেও বলেছিলাম, ওদের উত্তর হলো পুরুষ মানুষের একটু একটু দোষ থাকেই, মানিয়ে নিতে হয়। শ্বশুর শাশুড়িকে জানানো কি হবে, জানিয়ে কি কথা বলবে। বিয়ের পর পর সব বলতাম, ওদের উত্তর অ্যাডজাস্ট করে নাও। পুলিশ এর কাছে যাওয়া কি লাভ, রাশেদ টাকা দিয়ে সব ম্যানেজ করে নিবে, রাশেদকে ডিভোর্স করে চলে যাওয়া, কিন্তু কোথায় যাব আমি, লেখাপড়াও তো অতটা জানি না যে ভালো কোনো চাকরি জোগাড় করে নিব। নিজেও রাশেদের মতো পরকিয়া শুরু করে দেয়া, তাতে কি লাভ, মনে শান্তি আসবে না, মন কিছুতেই সায় দিবে না। রাশেদ নোংরা কাজ করছে, আমি কেন নোংরা হব, রাশেদকে মেরে ফেলা এটাও কোনো সমাধান না। রাশেদ মরল, কিন্তু আমি কি পাবো, সারা জীবন জেলে পচে মরতে হবে, মাঝখানে রাফিয়ার জীবনটাও নষ্ট হবে। নিজে গলায় দড়ি নেয়া কি লাভ, রাশেদ আরেকটা মেয়েকে নিয়ে আসবে, বিয়ে করে তার জীবনটা নষ্ট করবে। এমন কোনো উপায় কি নাই যাতে সাপ ও মরবে আর লাঠিও ভাঙবে না? আসলে আমার তো কেউ নাই পরামর্শ করার মতো, আশ্রয় দেওয়ার মতো। আমার জীবনের গল্পটা সুন্দর করে গুছিয়ে লিখে একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপে পোস্ট করে দিলাম। অনেকে অনেক রকম পরামর্শ দিল, কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হাস্যকর। কেউ কেউ আবার বলল এক হাতে তালি বাজে না, তোমার ও দোষ আছে। তবে একটা পরামর্শ আমার মনে ধরল খুব, সেই অনুযায়ী অ্যাকশন ও নিলাম, ফল পেলাম হাতে নাতে।